ছাত্রদল হেরেছে চাঁদাবাজি উগ্রতার কাছে। ছাত্রদলের টাইমিংও ভালো ছিল না। ডাকসুর কথা বলছি, তারা প্যানেল দিতে দেরি করেছে, তাদের উগ্রতার প্রমাণ মিলে তারা ভিসিকে যেভাবে ধমক দিয়েছে, টেবিল চাপড়ে, সেখান থেকে শিবির শিক্ষার্থীদের পালস বুঝেছে। ছাত্রদল ব্যস্ত ছিল টেম্পু স্ট্যান্ড দখল নিয়ে। বিভিন্ন জনের মতামতকে আমি একসাথে করে এই যে মন্তব্যগুলো, এগুলোর সাথে কোনো দ্বিমত আছে ব্যারিস্টার রুমিন ফারহানা? ছাত্র শিবির বা জামাত, যেটাই আপনি বলেন না কেন, তারা অনেক বেশি সুসংগঠিত এবং ক্যাডার ভিত্তিক একটি সংগঠন। আপনি ছাত্র শিবির বা জামাতে ইসলামের প্রতিটি কর্মী, প্রতিটি নেতা, প্রতিটি সমর্থক, প্রতিটি সাথী, প্রত্যেকে দলের মানে একেবারে ফোরামের বাইরে, একদম ফোর কর্নার অফ দ্য পার্টি যে রুলস এন্ড রেগুলেশনস, তার বাইরে তারা কখনোই যাবে না, কোনো রকমেই তারা ভোট দেবে না। তাদেরকে আপনি কোনো কিছু দিয়েই আপনি তাদের ভোটকে কেটে অন্যদিকে নিতে পারবেন না। তিন হচ্ছে এই যে ওয়েলফেয়ার পলিটিক্সের কথা আমি বলছিলাম, আমি গণমাধ্যমে দেখলাম, এটা তো আমার জানার কথা না, আমি তো জামায়াত বা শিবিরের সঙ্গে যুক্ত নই। তারা বিভিন্ন জায়গায় স্টুডেন্টদেরকে নানানভাবে সহযোগিতা করেছে। ফর এক্সাম্পল ওয়াটার পিউরিফায়ার, প্রতিটি হলে হলে তারা ওয়াটার পিউরিফায়ার দিয়েছে। তারা স্টুডেন্টদের যারা হয়তো ততটা আর্থিকভাবে সক্ষম নয়, তাদেরকে, তাদের ভালো ভালো কোচিং সেন্টার আছে, সেই কোচিং সেন্টারগুলোতে তারা বিনা পয়সায় কিংবা কম পয়সায় তাদেরকে কোচিং করিয়েছে। অর্থাৎ স্টুডেন্টদের সুখে দুঃখে একেবারে আজকে থেকে না, এটা এক বছরের প্রস্তুতি না, কিন্তু এটা জামাতের বহু পুরনো প্রস্তুতি। এখন এটা তাদের গুপ্ত রাজনীতির প্রকাশ্য ফসলও বলতে পারেন আপনি, কিংবা তারা যে দীর্ঘদিন ধরে রাজনীতিটাকে ছাত্রছাত্রীদের সঙ্গে একাত্ম হয়ে করতে পেরেছে, এটা তাদের একটা সফলতাও আপনি বলতে পারেন। তবে আমার কাছে যেটা মনে হয়, যারা পরাজিত হয়েছে তারা ডিনায়ালের মধ্যে না থেকে, কিংবা অস্বীকারের সংস্কৃতি মধ্যে না থেকে, বা কি আওয়ামী লীগের ভোট জামাতে চলে গেছে, এইগুলো কথা বলা না দলকে আরো বিপর্যয়ের মধ্যে ফেলা। কেন ফেলা, আমি আপনাকে একটা হিসাব দিয়ে বুঝাই। ধরুন ডাকসু নির্বাচনে ছাত্র দলের ভিপি প্রার্থী পেয়েছে 5,000 বা 6,000 ভোট, হ্যাঁ, আর শিবিরের প্রার্থী পেয়েছে 14,000 ভোট। এখানে 9,000 ভোটের একটা গ্যাপ আছে। তো তাইলে কি আপনি স্বীকার করছেন যে এই 9,000 ভোট ছাত্রলীগের ভোট? মানে তাহলে আপনি কি বলতে চাইছেন? সো এই ধরনের কথাবার্তা না বলে ঠান্ডা ভাবে দলীয় ফোরামে বসে চিন্তা ভাবনা করে কথা বললে ভালো হয় বলে আমার মনে হয়। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনি বলেছেন রাজনীতির ধরন বদলে গেছে এবং কল্যাণমুখী রাজনীতির কথা বলেন। শেষে এক্সাম্পল দিলেন যে ছাত্র শিবির ওয়াটার পিউরিফায়ার দিয়েছে হলে হলে, তারা বিভিন্ন ছাত্রকে তাদের আর্থিক সহযোগিতা করেছে। এগুলো সব আমি গণমাধ্যমে দেখেছি। জি জি, ব্যারিস্টার রুমিন ফারহানা, তাহলে কি ধরে নিব বিএনপির আসলে কল্যাণ করবার মতো টাকা নাই, নাকি বিএনপি শুধু আসলে নিতে জানে, মানে চাঁদা নিতে জানে কিন্তু কাউকে কল্যাণের জন্য দিতে জানে না? বিএনপির এটা পলিসি যে গাজীপুরে, এক্সাম্পল ধরছি, গাজীপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী 5 জন, কিন্তু জামায়াতে ইসলামের একজনই, এবং সেটা অলরেডি অনেক আগে থেকে দল থেকে ডিসাইডেড। সেই জায়গাটাই তো আপনারা বিপদে পড়ে যেতে পারেন। একদম নিকোল, একদমই তাই। এবং জামাতে ইসলামের যে কথাটা আমি শুরুর সেগমেন্টে বলেছিলাম, যে এটা একটা ক্যাডার ভিত্তিক দল, এবং এই দলের যে দলীয় সিদ্ধান্ত, তার বাইরে একজন কর্মী, সাথী, বন্ধু কেউ যাবে না ওই সিদ্ধান্তের বাইরে। এবং যেহেতু দল থেকে সিদ্ধান্ত হয়েছে শিশির মনিরকে সুনামগঞ্জে দেবে বা যে আসনেই দেখ, ওই জায়গায় জামাত আর কোন রকম দ্বিমতের জায়গা নাই। কিন্তু বিএনপি বা অন্যান্য যে পলিটিক্যাল পার্টিগুলো আছে, তারা কিন্তু অনেকটা লুসিড, অনেকটা মানে অ্যাকোমোডেটিভ, এবং বিভিন্ন মতকে তারা অ্যাকোমোডেট করে চলে। সো এই দলগুলো কিন্তু ক্যাডার ভিত্তিক দল না। সুতরাং প্রতিটি আসনে দেখা যাবে একটা প্রার্থীর সঙ্গে হয়তো 2টা, 3টা, 4টা, 5টা প্রার্থীও স্বতন্ত্র দাঁড়িয়ে গেছে। এই সমস্যা বিএনপিকে ফেস করতে হবে, এবং এই রিয়ালিটি মাথায় রেখেই নিশ্চয়ই বিএনপি তার ছকটা। সেক্ষেত্রে আপনারা প্রার্থী আসলে বাছাই করবেন কি করে? যোগ্যতা কি হবে? মনোনয়ন আমি আপনাকে বলছিলাম না, আমাদের তো পরিসংখ্যান আছে, আমাদের ডেটা আছে, আমাদের জরিপ আছে, দলের জরিপ আছে, দলের বাইরের জরিপ আছে, বেসরকারি সংস্থার জরিপ আছে, সরকারি সংস্থার জরিপ আছে। এটা শুধু বিএনপি না, এটা সব দলের কাছেই আছে। সো তারা সেই অনুযায়ী তাদের প্রার্থী যদি ঠিক করতে পারে, আমার মনে হয় না নির্বাচনে সেটা কোনো বড় প্রভাব ফেলবে। আরেকটা, মেধাবীরা ছাত্র দলের পছন্দ করে না, তাহলে মেধাবীরা নাই কেন ছাত্র দলে? ডাকসুতে ছাত্রীরা ভোট দিয়েছে শিবিরের প্যানেলকে। ছাত্রী হলগুলোর ভোট দেখলে বোঝা যায় ছাত্রীদের কেনই আস্থা শিবিরের প্রতি, ছাত্র দলের প্রতি আস্থা নেই তাহলে ছাত্রীদের। দেখুন, ডাকসু নির্বাচনটা আমার মনে হয় পুরো বাংলাদেশের রাজনীতির জন্য একটা বিরাট ওয়েক আপ কল। এটা ওয়েক আপ কল এই কারণেই যে দীর্ঘদিন আমাদের রাজনীতির ময়দানে একটা বয়ানের খুব শক্ত আধিপত্য ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি
উদারপন্থী এবং এমন একটি অসাম্প্রদায়িক মুক্তমনা অঙ্গন, যেই অঙ্গন কখনো শিবির বা জামায়াতের মতন সংগঠনকে মেনে নেবে না। কিন্তু এই ন্যারেটিভটাকে দুমড়ে মুচড়ে দিয়ে জামায়াতের প্যানেল, শিবিরের প্যানেল ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছে। সো আমার মনে হয় বাংলাদেশের রাজনীতিতে ইটস আ বিগ ওয়েক আপ কল, এবং এটা একটা চমৎকার টেস্ট কেস হতে পারে, যেটা নিয়ে পলিটিক্স যারা করেন, পলিটিক্যাল অ্যানালিসিস যারা করেন, পলিটিক্স নিয়ে যারা ভাবেন, চিন্তা করেন, বয়ান তৈরি করেন এবং তার মতো করে বিশ্লেষণ করেন, তাদের কিন্তু একটা বিশ্লেষণের ক্ষেত্র আছে। দেখুন, নারীদের ব্যাপারে জামাতের অবস্থান কিন্তু স্পষ্ট নয়। আমরা কিন্তু এখনো খুব স্পষ্ট নই যে নারীদের ব্যাপারে জামাতের কি অবস্থান। আমার ভাই এখানে উপস্থিত আছেন, উনি যদি আমাকে স্পষ্ট করেন বা ওনার আজকে অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে স্পষ্ট করেন, আমি খুশি হব। আমরা স্পষ্ট নই, কিন্তু সেইখানে আমরা দেখলাম যে রোকেয়া হল থেকে শুরু করে নারী ভোটার যারা আছেন তারা কিন্তু শিবিরকে ভোট দিলেন। কেন এই ভোটটা দিলেন? আমি যেটা গণমাধ্যমের মাধ্যমে জানলাম সেটি হচ্ছে যে ছাত্রী সংস্থা, তাদের যে ছাত্রী সংস্থা আছে, তাদের যে নারী সংস্থাটা আছে, তারা একেবারে হলে হলে গিয়ে আমাদের স্টুডেন্টদের সঙ্গে 1-to-1 একটা কমিউনিকেশন তৈরি করেছে, তাদেরকে আশ্বস্ত করেছে, তাদেরকে বুঝিয়েছে, অর্থাৎ তারা তাদের ভোটের মাঠে জয়লাভের জন্য যা যা করা দরকার সেটা তারা করেছে। এটা গণমাধ্যমের রিপোর্ট। সো এটা যদি হয়ে থাকে তাহলে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে রাজপথে আমরা যতই স্লোগান দিয়ে লম্বা মিছিল করি না কেন, 1-to-1 কানেকশন বা কমিউনিকেশন ভোটের মাঠে ভীষণ জরুরি। সেই কারণে আমি কিন্তু আমার এলাকাতে যখন ভোটের আলাপ হচ্ছে, আমি কিন্তু বড় বড় সমাবেশ করছি, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন। একই সঙ্গে আমি আবার প্রতি সপ্তাহে বাজারগুলাতে যাচ্ছি, বাজারগুলাতে গিয়ে চা খাচ্ছি এবং দেখছি যে সাধারণ মানুষ কি বলতে চায়, সাধারণ মানুষ তাদের সমস্যার কথা আমাকে খুলে বলছে। আমি কি করছি? বাড়িতে চলে যাচ্ছি। বাড়িতে চলে গেলে মা বোন যারা হয়তো জনসভায় আসছে না, মিছিলে যাচ্ছে না, বাজারে চা খেতে দাঁড়াচ্ছে না, তারা কিন্তু আবার তাদের বাড়ির উঠানে বসে আমাকে বলছে, মাগো গ্যাসটা যদি না হয়, ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস ছাড়া বাংলাদেশে যায়। অর্থাৎ তাদের রান্নাঘরের সমস্যাটা কিন্তু আমি জেনে যাচ্ছি। সো এই যে 1-to-1 পিপল টু পিপল কানেকশন, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। 1, 2 হচ্ছে এই সময়টা স্মার্ট পলিটিক্সের যুগ। আপনাকে স্মার্ট পিপল আনতে হবে, আপনাকে স্মার্ট পিপল দিয়ে সাজাতে হবে, আপনাকে স্মার্ট পিপল দিয়ে পলিটিক্স করতে হবে। প্লিজ আমাকে একটু সময় দিতে হবে। আর শিশির মনির যে কথাটি বললেন আমার ভাই, আমি ওনার সঙ্গে একমত, কারণ ওনার আগে এটা লিখে রেখেছিলাম, দেখলাম উনিও বলছেন পলিটিক্স এ মেরিটোক্রেসি, তার কোনো মানে এটার আর কোনো অল্টারনেটিভ হতে পারে না। পলিটিক্স আপনাকে মেরিটোক্রেসি আনতে হবে। যদি আপনার কাছে পলিটিক্সের অর্থ হয়ে থাকে, আমি এটা যে কোনো দলের ব্যাপারে বলছি, এটা আমি কোনো বিশেষ দল না, আমি জামাতকেও বলছি, আমি বিএনপি কে বলছি, আমি আওয়ামী লীগকে বলছি, আমি অ্যাজ আ হোল বলছি। আপনার যদি লক্ষ্য হয়ে থাকে যে বস্তি থেকে উঠে এসে আপনি বিলিয়নিয়ার হবেন, অর্থাৎ স্লামডগ বিলিয়নিয়ার, এইটার পলিটিক্স এখন বাংলাদেশে আর সম্ভবত খাটবে না। এবং এই যে বিশ্ববিদ্যালয়ে একটা চমক হলো, এই চমকটা বাংলাদেশের প্রতিটা পলিটিক্যাল পার্টির জন্য ইজ আ বিগ ওয়েক আপ কল। যে আপনি যদি পিপল টু পিপল কানেকশন তৈরি করতে পারেন, আপনি যদি মেরিটোক্রেসিকে প্রাধান্য দেন, আপনি যদি মানে উত্তর উত্তর দক্ষিণ দক্ষিণ বা অমুক ভাই তমুক ভাই, তুমি আমার আমি তোমার, এই পলিটিক্সের বাইরে গিয়ে যদি আপনি আর একটু ব্রডার পার্সপেক্টিভে পলিটিক্সটাকে দেখতে না পারেন, আপনি যদি বয়ানের পরিবর্তে পাল্টা বয়ান তৈরি করতে না পারেন, এবং যারা আপনার বয়ান তৈরি করে দিচ্ছে তাদেরকে দলে যথাযথ মূল্যায়ন করতে না পারেন, তাহলে এই ভরাডুবি জাস্ট শুরুই হলো। একটা কথা আমি একটু বলি আমার আগের বক্তব্যের সূত্র ধরে। ধরুন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবার জন্য আপনি দেখবেন জামাত এবং জাতীয় নাগরিক পার্টি তারা কিন্তু ভীষণ রকম উৎসাহী। এর কারণ হচ্ছে তারা বিশ্বাস করে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যদি জাতীয় পার্টি অংশ নেয়, তাহলে আওয়ামী লীগের যে ভোট ব্যাংক তার একটা বড় অংশ কিন্তু জাতীয় পার্টির সঙ্গে যাবে এবং তারা জাতীয় পার্টিকে ভোট দেবে। সো খুবই সম্ভাবনা আছে যে সেকেন্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, যদি প্রথমটা বিএনপি হয়, যদি হয়, সেকেন্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি জাতীয় পার্টি হতে পারে। সে কারণেই কখনো বলা হচ্ছে পিয়ার ছাড়া নির্বাচনে যাব না, অন্যান্য ইসলামিক দলগুলোর সঙ্গে একটা বৃহৎ ঐক্যের কথা বলা হচ্ছে, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট জাতীয় পার্টিকে নির্বাচন থেকে দূরে রাখবার একটা চেষ্টা আমরা লক্ষ্য করছি। জি, বিএনপি তো মনে হয় জাতীয় নির্বাচনের পর কে কোন মিনিস্ট্রি পাবে সেটাও হিসাব করে ভাগ করে একদম ফেলেছিল। এখন কি বিএনপির স্বপ্নে সাজানো বাগানে ভূমিকম্পের হালকা ঝাঁকুনি লাগলো ডাকসু নির্বাচনের পর, নাকি ডাকসুতে শিবিরের জয়ে ধাক্কাটা রিক্টার স্কেলে 9-এর উপরে ছিল? না, দেখুন জাতীয় নির্বাচন আর ডাকসু নির্বাচন দুটোকে যদি আপনি একদম একই রকম হিসেবে ধরেন, তাহলে আমার মনে হয় সেটা সঠিক হবে না। জাতীয় নির্বাচনের ক্যানভাসটা অনেক বিস্তৃত, জাতীয় নির্বাচনের হিসাব নিকাশ অনেক ভিন্ন, আর ডাকসুর হিসাব নিকাশ অনেক ভিন্ন। কিংবা ছাত্র সংসদের যে নির্বাচনগুলো হচ্ছে, চাকসুতে হচ্ছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে, সেগুলোর হিসাব নিকাশ ভিন্ন। ধরুন জাতীয় নির্বাচনে আপনি এখন থেকে যদি ধরেন আরো 5 মাস হাতে আছে, এবং এই 5 মাসে যেই এলাকা থেকে নির্বাচন করতে চায় তারা কিন্তু পূর্ণ মাত্রায় কাজ চালিয়ে যাচ্ছে।
জামাত যদিও পিআর পদ্ধতি নির্বাচনের কথা বলছে, কিন্তু জামাতে কিন্তু 300 আসনে সবচেয়ে আগে তাদের প্রার্থী কারা কারা হবে সেটা নির্ধারণ করে ফেলেছেন। এবং আমাদের যতটুকু ধারণা, বিএনপির যারা নীতি নির্ধারণী মহলে আছেন তারাও তাদের হিসাব নিকাশ করে ফেলেছেন কোন আসনে কাকে দেবেন। এবং জাতীয় নির্বাচনে কিন্তু রিপিটেডলি জরিপ হতে থাকে, সরকারি সংস্থাগুলো জরিপ করে, দল 6 মাস পর পর জরিপ করতে থাকে, এর বাইরেও কিন্তু বিভিন্ন বেসরকারি সংস্থাও জরিপ করে। সো 300 আসনের ফলাফল কিরকম আসবে, কাকে দিলে কিরকম ফল আসবে, এইটার একটা মানে আগের চিত্র, মানে এটার একটা পূর্ব চিত্র কিন্তু প্রত্যেকটা দলের হাতেই মোটামুটি থাকে। তো সেই হিসাবেও কিন্তু দলগুলো মোটামুটি জানে যে কি পরিমাণ আসন তার দল নির্বাচন যদি মোটা দাগে সুষ্ঠু হয় পেতে যাচ্ছে। সে কারণে আপনি দেখবেন জাতীয় নির্বাচন নিয়ে একমাত্র আমি এখন পর্যন্ত দেখছি সবচেয়ে সোচ্চার এবং সম্ভবত একমাত্র সোচ্চার দল বিএনপি। কারণ বিএনপি জানে যে যদি আর 2 মাস বা 3 মাস বা 4 মাস পরে ভোট হয়, বিএনপি একটা ভালো বিজয় নিয়ে বিএনপি সরকার গঠন করতে পারবে। অন দি আদার হ্যান্ড আপনি যদি দেখেন জামাত কিংবা নাগরিক মানে স্টুডেন্টদের যে অর্গানাইজেশন জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা কিন্তু কখনো বলছে আগে গণভোট হতে হবে, কখনো বলছে গণপরিষদ নির্বাচন তারা চায়, জামাত চাইছে পিআর সিস্টেমে নির্বাচন হোক, জামাত চাইছে একটা বৃহত্তর ঐক্য গঠন করতে, যেখানে আমরা দেখছি একেবারে ইসলামী আন্দোলন থেকে শুরু করে হেফাজতে ইসলাম থেকে শুরু করে অন্যান্য যেই ইসলামিক দলগুলো আছে তাদের সঙ্গে তারা একটা বৃহৎ ঐক্যে যেতে চায়। বিকজ জামাত জানে যে এককভাবে যদি তারা নির্বাচনে যায়, তাদের কাছে যে ডেটা আছে, তাদের কাছে যে জরিপ আছে, সেই অনুযায়ী তাদের খুব বেশি ভালো ফলাফল করবার কথা নয়। এবং এখন কিন্তু এটা জামাতের জন্য আরো বড় অগ্নি পরীক্ষা। কেন অগ্নি পরীক্ষা? বিকজ এই ডাকসু নির্বাচনটা কিন্তু জামাতের এক ধরনের হাইপ তৈরি করেছে পুরো দেশব্যাপী। সো জামাতের এক ধরনের ইমপ্রেশন জামাত দিয়েছে বা দেওয়ার চেষ্টা করছে যে যদি জাতীয় নির্বাচন হয় তারা ভালো আসন সংখ্যা নিয়ে সংসদে যেতে পারবে। বাট যেহেতু ডাকসু নির্বাচন বা চাকসু নির্বাচন এবং জাতীয় নির্বাচন সম্পূর্ণ আলাদা কেমিস্ট্রি, সম্পূর্ণ আলাদা হিসাব, ভোটাররাও একেবারেই আলাদা, সুতরাং তারাও খুব ভালো মতো জানে, কারণ জরিপ তাদের হাতেও আছে, যে নির্বাচনটি এককভাবে করলে যেই রকম হাইপ জামাতের তৈরি হয়েছে তারা তৈরি করেছে, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম বা সামাজিক মাঠটা কিন্তু পুরোপুরি জামাতের দখলে, এনসিপির দখলে এবং তাদের বট বাহিনীর দখলে। বিএনপি কিন্তু ভীষণ রকম পিছিয়ে আছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের মাঠটিতেও, যেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনের রাজনীতিতে। সো জামাত যে হাইপটা তৈরি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এবং নানান ভাবে, এবং ডাকসু নির্বাচন তো সেই হাইপে ডেফিনেটলি একটা পজিটিভ ইম্প্যাক্ট রেখেছে, সেইখান থেকে আপনি দেখবেন জামাত কিন্তু এককভাবে নির্বাচন করতে ভয় পাচ্ছে, কিংবা তারা পিআর পদ্ধতি সামনে আনছে, কিংবা তারা বলছে পিআর না হলে নির্বাচন করবোই না, অথচ তারা 300 আসনের প্রার্থী রেডি করেছে। আবার তারা বলছে ইসলামিক দলগুলোর সঙ্গে বৃহৎ ঐক্যে যাবে, যেই ইসলামিক দলগুলোর প্রধান বিভিন্ন সময় বলেছে যারা জামাত করে তাদের ইমানই নাই, জামাত ইসলামের সঙ্গে ইসলামের কোনো সম্পর্কই নাই। আবার জামাত ইসলাম যেই মতাদর্শের ইসলামে বিশ্বাস করে, তারাও মনে করে যে অন্যান্য যে ইসলামিক দলগুলো আছে তারাও যেই সঠিকভাবে ইসলাম পালন করছে না। কিন্তু দেখা যাচ্ছে ভোটের আগে তারা কিন্তু একটা ঐক্য করবার চেষ্টা করছে, এবং এই ঐক্য করবার যে চেষ্টা সেটাও কিন্তু একটা বড় ইন্ডিকেশন যে তারাও জানে ডাকসু নির্বাচনে জেতা আর জাতীয় নির্বাচনে ভালো রকম আসন নিয়ে সংসদে যাওয়ার মধ্যে দুস্তর ব্যবধান।